সেবার শরৎকালে একদিন গোয়েন্দা প্রবর নীলাদ্রি সরকার একথা ওকথার পর হঠাৎ বললেন, ডার্লিং, তোমার কি ছিপে মাছ ধরার নেশা আছে? ভীষণ ছিল এক সময়, কিন্তু দৈনিক সত্য সেবাকে ঢোকার পর সারাক্ষণ খবরের পিছনে দৌড়াবো নাকি ছিপ ফেলে জলের ধারে বসে থাকবো? আপনি বলুন। থাকবে, যদি ছিপ ফেলে জলের ধারে বসে থেকেও তোমার খবরের কাগজের জন্য তোফা কোনো খবর জুড়ে যায়। ব্যাপারটা কি বলুন তো? মুর্শিদাবাদে রোশনীবাগ নামে একটা জায়গা আছে। সেখানে একটা প্রকাণ্ড ঝিলে শুনেছি নাকি পুরানো আমলের বিশাল মাছের আড্ডা। কিন্তু সম্প্রতি ওই ঝিলে পিশাচের আনাগোনা উপদ্রব হয়েছে। যে ছিপ ফেলতে একলা যায় সে আর বাড়ি ফিরে আসে না। বলেন কি? জানতো একটা ব্যাপার বোঝা যায় এতে, ছিপ ফেলে মাছ ধরতে বড় একগ্রতার দরকার। ফাতনার দিকে চোখ রেখে অনেকক্ষণ বসে থাকতে হয়, জানো তো তুমি। আর সেই সুযোগটাই বিশ্বাস নেই, পিছন থেকে পার্টি পেটিপে আসে আর তাকে ধরে নিয়ে চলে যায়। আপনি বিশ্বাস করেন এ কথা? আরে বিশ্বাস বলে সত্যি কিছু আছে নাকি? আপনি কিভাবে বিশ্বাস করলেন? জানি না জন্তু, তবে ওখানকার লোক বিশ্বাসটাকে দেখেছে। কেমন চেহারা তার? শুনেছি কুকুরের মতো, কালো একটা কুকুর বেশে সে আসে আর আচমকা পিছন থেকে ঝাঁপিয়ে পড়ে গলা কামড়ে নিয়ে চলে যায়। জেদ চলে গেল মাথায়। আচ্ছা ঠিক আছে, তাহলে কালই চলুন, আমাকে নিয়েই চলুন, যত সব আজগুবি গল্প। পরের দিন ভোরে আমরা একটা গাড়িতে রওনা হয়ে গেল। দুপুরের মধ্যে আমরা রশনীবাগে পৌঁছে গিয়েছিলাম, নবাবী আমলের সমৃদ্ধ আদাশহর গ্রাম। আমরা উঠলুম শেষ দপ্তরের বাংলোয়। ঝিলটা শুনেছিলাম বাংলো থেকে 2 কিলোমিটার দূরে, জঙ্গলি পরিবেশের মাঝে। আসলে ওই গঙ্গারই পুরনো একটা খাত। ঝটপট খাওয়া সেরে ছিপ নিয়ে বেরিয়ে পড়েছিল। আসার সময় চৌকিদার পই পই করে বারণ করলো, যেন দুজন সব সময় কাজে থাকে, নাহলে পিশাচের পাল্লায় পড়ে যাব। কিন্তু একলা না হলে এদিকে পিশাচ তো আসবে না। তাই হাসতে হাসতে কর্নালকে বলেছিল, আরে আপনি বরং প্রজাপতির খোঁজেই ঘুরতে থাকুন, আমি এদিকে পিশাচের অপেক্ষা করছি। আরে জয়ন্ত, তুমি না বললেও আমি জলের ধারে যেতুম না। তারপর কর্নেল বাইনোকুলার চোখে লাগিয়ে গাছপালার পাখি খুঁজতে থাকলো। যখন চার এবং ছিপ ফেলে জলের ধারে বসে রয়েছি, তখন উনি জঙ্গলের ভিতর অদৃশ্য হয়ে গেছেন। এবার কিন্তু একটু গা ছমছম করতে থাকলো। বারবার পেছনে ঘুরে দেখে নিচ্ছিলাম। বুদ্ধি করে সঙ্গে একটা লোহার রড এনেছিলুম, সেটা পাশে রেখে ফাতনার দিকে চোখ রেখে বসে আছি। বুঝ ঘুরে উঠতে শুরু করেছে। চারে মাছ আসার লক্ষণ এটা। ফাতনার নাড়লেই মারবো খেয়াচ, কিন্তু তারপরেই পিছনে গড়গড় শব্দ শুনে আচমকা পিছনে ঘুরল। ছটফট ঘুরে দেখি সত্যি একটা কালো বিভৎস দৃষ্টিতে হা করে তাকিয়ে আছে। তার লাল মুখের দাঁতগুলো ঝকঝক করছে হিংস্রতা। করুণ কুতকুতে চোখে হিংসা ঠিকরে পড়ছে। লোকের জিভ থেকে ফোটায় ফোটায় রক্ত পড়ছে। এক লাফে রক্তটা বাগিয়ে ঝুলে পড়লুম। কুকুরটা গেল পিছিয়ে, তারপর পালাতে থাকলো। কিন্তু রাগে তখন আমার মাথার ঠিক নেই। ওর মাথায় রডের বাড়ি মেরে দুভাগ না করতে পারলে চা থাকে বরাতে। কুকুরের পিছনে ছুটতে গিয়ে কাঁটায় আমার প্যান্ট শার্ট ততক্ষণে ফর্দা ভয় অবস্থা। জুতোয় জল কাদা লেগে খুবই করুণ অবস্থা। হঠাৎ লক্ষ্য করলাম পিছন দিক থেকে কেউ ডাকছে আমাকে, জয়ন্ত জয়ন্ত। সম্ভবত কর্নেল ব্যাপারটা লক্ষ্য করেছে। কিন্তু কালো কুকুরটা লিটার 25-এর ভিতরেই রয়েছে। তেমনি রক্তমাখা মুখ, কুতকুতে জ্বলন্ত চোখ, জিভ থেকে ফোটা ফোটা রক্ত ঝরছে। আবার হুঙ্কার দিয়ে দৌড়ালুম পিপুর পিছনে। পিশাচোক আর যাই হোক, আজ ওর একদিন কি আমার একদিন। গাছপালার ফাঁক দিয়ে রেল লাইন দেখা যাচ্ছিল। সামনে ভাঙাচোরা একটা বাড়িও দেখতে পেলাম। তাহলে বোধ করি রশনীবাগ রেল স্টেশনের পিছন দিকটাই এসে পড়েছি। আচ্ছা, কালো কুকুরটা বাড়িটার দিকে গিয়ে অদৃশ্য হয়ে গেল। বাড়িটার কাছে যেই এসেছে এক অদ্ভুত কাণ্ড শুরু হলো। আচমকা চারদিক থেকে কারা যেন আমাকে খুদে হাতে চাচ্ছে, তাই ভাবে চিমটি কেটে যাচ্ছে। চোখ বুঝে কুজু হয়ে গেছিল। তারপর রডটা তুলে বাই বাই করে ঘোরাতে থাকলাম। চোখ খুলে দেখি এক ঝাঁক চামচিকের পাল্লায় পড়েছি। চামচিকে যে এমন চিমটি কাটতে পারে কে জানে। দ্বিগুণ জোরে রডটা ঘোরাতে থাকলো, কিন্তু খুদে জিভগুলো সমানে হামলা চালিয়ে যেতে থাকলো।
তখন হার মেনে দৌড়ে গিয়ে সামনে ভাঙা বাড়িটা গিয়ে ঢুকে পড়লো। চামচিকের ঝাঁকটা সেখানেও ঢুকে পড়লো আর সমানে হামলা করতে থাকলো। বাড়িটার কোনো জানলা দরজা কিছুই নেই, কারা যেন সব খুলে নিয়ে চলে গেছে, এ ঘর থেকে ও ঘর। তারপর আরেকটা ঘরে গিয়ে পৌঁছালাম, দরজা জানলা কিছুই নেই আর ভিতরে জঞ্জাল হয়ে পড়েছে, কড়িকাঠ ঝুলে পড়েছে। তারপর যে ঘরটায় গিয়ে পৌঁছালাম তার দরজা আস্ত আছে, দরজাটা খোলাই রয়েছে। দেখ ভেতরে আসবাবপত্র দেখা যাচ্ছে। হাঁপাতে হাঁপাতে সেই ঘরে গিয়ে ঢুকে দরজা বন্ধ করে দিয়েছে। তারপর ঘুরে দেখি ঠ্যাঙ্গা শুটকো চেহারার এক বৃদ্ধ ভদ্রলোক দাঁড়িয়ে আছেন খাটের পাশে, আমার দিকে কেমন যেন তাকিয়ে রয়েছে। ঠোঁটের কোনায় হাসিটা যেন ভীষণ অস্বস্তিকর। ভদ্রলোকের পরনে ধুতি পাঞ্জাবি, হাতের আঙুলে কয়েকটা পালা বসানো আংটিও রয়েছে, এক মাথা সাদা চুল। কিন্তু তার চেয়ে বেশি অস্বস্তিকর ওর হাতে একটা চকচকে ছুরি। আমি কিছু বলার আগেই উনি ঘর ঘরে ঘরে বললেন, রডটা দেখি। তারপর আমার হাত থেকে রডটা ছিনিয়ে নিলেন। পাগল নয় তোরে, আমি একটু ভেবা জায়গা হয়ে গেছিল। উনি রডটা জানলা দিয়ে ছুড়ে দিল ফেলে, কিন্তু ঠোঁটের কোনায় সেই হাসিটা লেগেই আছে। চেহারায় কেমন একটা ঠান্ডা হিংসার ছাপ। ভয়ে ভয়ে অপ্রস্তুত মুখে বললুম, আপনার ঘরে ঢুকে পড়েছি, আমি ভীষণ লজ্জিত, আমাকে ক্ষমা করবেন। আসলে চামচিকের পাল্লায় পড়েছিলাম তো, তাই আর কি। কথা কেড়ে ভদ্রলোক বলে উঠলেন, খুব জ্বালিয়েছে বুঝি? তা ওদের পাল্লায় পড়লেন কিভাবে আপনি? একটা কালো কুকুর তাড়া করে আনছিল, ঝিলে ছিপ ফেলে বসে আছি, এমন সময় কুকুরটা আমাকে আচমকা আক্রমণ করল, তাই আর কি। ভদ্রলোক এপাশ ওপাশ ঘুরে বলল, দেখুন তো ওই কুকুরটা কিনা। দেখেই চমকে উঠল। এতক্ষণে চোখের দৃষ্টি পরিষ্কার হয়েছে আমার। ঘরটা বেশ বড়, কোনার দিকটা একটা বেদির মতো উঁচু জায়গা রয়েছে। সাংঘাতিক চেহারার ওই কুকুরটা ওখানে দাঁড়িয়ে রয়েছে চার পায়ে, সেই হিংস্র মুখভঙ্গি, রক্ত লাল হা করা মুখ, ধারালো দাঁত দিয়ে লপ লপ করছে জিভ। কিন্তু আশ্চর্য, ওই কুকুরটা মমির মতো স্থির কেন? শুধু তার হিংস্র চোখ দুটো জল জল করছে আর আমার দিকেই তাকিয়ে আছে, যেন এক্ষুনি ঝাঁপিয়ে পড়বে আমার উপর। ভদ্রলোক হাসলেন, চোখ নাচিয়ে বললেন, কি মনে হচ্ছে সেই কুকুরটা না? গলা শুকিয়ে গেছে আতঙ্কে। বললুম, কিন্তু ওটা তো মনে হচ্ছে স্টাফ করা একটা কুকুর। হ্যাঁ, আমার প্রিয় কুকুর জনি মৃত্যুর পর ওর চামড়া ছাড়িয়ে নিয়েছিল। তারপর কাঠের গুঁড়ো, তুলো, স্পঞ্জ এসব জিনিস স্টাফ করে চেহারা ফিরিয়ে আনেছি। দারুণ জ্যান্ত দেখাচ্ছে, তাই না? সাই দিয়ে বললুম, দেখাচ্ছে, কিন্তু। কিন্তু কিসেরিতে? ভদ্রলোক এগিয়ে গিয়ে কুকুরের পিঠে হাত রাখলেন। আমি ট্যাক্সি রান্নি অর্থাৎ চামড়া বিদ্যায় দক্ষতা অর্জন করেছি, এ তার যৎকিঞ্চিত নমুনা। আপনি চামচিকের কথা বলছিলেন, দেখুন তো ওই চামচিকাগুলো কিনা। দেওয়ালের দিকে তাকিয়ে আমি অবাক হয়ে গেলাম। আবার সাদা দেওয়ালের গায়ে এক ঝাঁক চামচিকে সেটে রয়েছে, ঝুলঝুলে নীল চোখ তাদের। দেখে আমার শরীর হিম হয়ে গেল। ভদ্রলোক হাত বাড়িয়ে একটা চামচিকে তুলে তালুতে রাখলেন। ভীষণ জ্যান্ত দেখাচ্ছে, তাই না? যদি ছুরি দিয়ে কাটি এক ফোঁটা রক্ত বেরোবে না। আবার বেরোবেও বলা যেতে পারে, কিছুই বলা যায় না আর কি। বললুম, ট্যাক্সিডার্মিতে সত্যি আপনার ভীষণ দক্ষতা, কিন্তু ওরা তো মৃত। হ্যাঁ, আপাত দৃষ্টিতে ওরা মৃত, কিন্তু ওরা জীবিত হতে পারে, সেটাই আমার ট্যাক্সোডাইমির নতুন দিক। আশা করি তার পরিচয় চমৎকারভাবে আপনি পেয়েছেন। এবার আসুন আপনার আর একটা জিনিস দেখায়। বৃদ্ধ হয়ে ঘরের জানলা দুটো খুলে দিয়ে বললেন, এবার ওকে দেখুন। যা দেখলুম আতঙ্কে আমার মাথা ঘুরে উঠল। তেমনি বেদের উপর দাঁড়িয়ে আছে একটা লোক, পরনে শার্ট প্যান্ট, পায়ে জঙ্গল বুট, আমারই মতো, হাতে একটা মাছ ধরার ছিপ, কাঁধে কিট ব্যাগ। একেবারে জ্যান্ত দেখাচ্ছে তাকে। নিষ্ফলক চোখে তাকিয়ে আছে, ঠোঁটে একটু হাসি। আমার মুখ দিয়ে বেরিয়ে গেল, সর্বনাশ। সর্বনাশ কিসের? বৃদ্ধ চোখ কটমট হয়ে করে বললেন, মানুষ মরণশীল, তার শরীর একদিন গলে পচে নষ্ট হয়ে যায় প্রকৃতির নিয়মে। হিন্দুরা অবশ্য চিতার আগুনে পুড়িয়ে ফেলে, এই লোকটার শরীর ধ্বংস হয়ে যেত, অথচ ওকে আমি দেখুন আমরত্ব দিয়েছি। কখনো সখনো ছিপ ফেলার নেশার কথা বিবেচনা করে ওকে ঝিলে গিয়ে ছিপ ফেলার অনুমতি দিই আমি। যাই ভাবো আমাকে, আমি কিন্তু এসব ব্যাপারে খুব উদার। আজ্ঞে হ্যাঁ, তা তো বটে। তুমি অমরত্ব চাও না? এসো তোমাকে অমর করে দিই। না না না, হাত ছাড়ুন আপনি। বৃদ্ধর গায়ে প্রচণ্ড জোর, আর হাতটাও কি ভীষণ ঠান্ডা। রক্ত যেন জমে যাচ্ছিল আমার। তেমন কিছু যন্ত্রণা হবে না, আপনি চিন্তা করছেন কেন? জাস্ট একটু মাথা ঘুরবে, গায়ে মলম মাখিয়ে চামড়াটা এমনভাবে ছাড়িয়ে নেবো আপনার, তারপর তোমার চামড়ার ভেতরে কাঠের গুঁড়ো, তুলো, স্পঞ্জ ঠেসে দেবো, ব্যাস অমর হয়ে যাবেন আপনি। বলে কি, আমার জ্যান্ত শরীরের চামড়া ছাড়িয়ে নেবে আর তেমন কিছু যন্ত্রণা হবে না আমার?
প্রচণ্ড আপত্তি জানালাম। আমি অমর হতে চাই না মশাই, আর ছেড়ে দিন আমার। বৃদ্ধর চোখ দুটো জ্বলে উঠল। দেখো বাবু, তোমার অমর সুন্দর চামড়া ভূত হবে বলে ছুরির খোঁচা মারছিলে। এর আগে এমনি করে গোটা দিনের চামড়া নষ্ট করেছি আমি। বরবাদ হয়ে গেছে এক্সপেরিমেন্ট। জনার্দন বক্সির এক কথা, নড়লেই খোঁচা খাবে। যাও টেবিলে গিয়ে শুয়ে পড়ো লক্ষ্মী ছেলের মতো। তাহলে এই পাগলা ট্যাক্সিডার্মিস্টের নাম জনার্দন বক্সী? প্লিজ প্লিজ জনার্দন বাবু, আমাকে ছেড়ে দিন প্লিজ। আপনার এক্সপেরিমেন্ট তো সফল হয়ে গেছে, তবে আবার কেন করতে চাইছে? আহা, ভয় নেই ভয় নেই, আপনি টেরই পাবেন না। তারপর সম্ভবত মলমের বোতলটা আনতে তিনি চলে গেলেন। হাতটা একটু আলগা হতেই এক ধাক্কায় দরজা খুলে পাশের ঘরে গিয়ে পড়লাম। তারপর একেবারে বাইরে ভুতুরে চামচিগুলো হামলা করলো আবার। পেছনে সেই কালো কুকুরটা গর্জে এলো। আমি চোখ বুজে নাক বরাবর দৌড় দিলাম। কিছুটা এগিয়ে একটা গাছের শেকড়ে ঠক্কর খেয়ে পড়তেই কুকুরটা আমাকে বাঁধে দিল। বিকট গর্জন করে ঝাঁপ দিল সে। সেই সঙ্গে যেন আকাশ ফাটানো এক শব্দ শুনতে পেলাম। ভয়ের চোটে অজ্ঞান হয়ে গেলাম ওই মুহূর্তে সঙ্গে সঙ্গে। যখন জ্ঞান হলো তাকিয়ে দেখি আমি বাংলোয় শুয়ে আছি, আলো জ্বলছে, আর বিছানার পাশে বসে আছে আমার বৃদ্ধ বন্ধু। ডার্লিং, আশা করি সুস্থ আছো তুমি এখন? না না, অমন করে চারপাশে তাকিয়ে থাকার কিছু নেই। জনার্দন বক্সির কালো অ্যাসোসিয়েশনটাকে বাধ্য হয়ে গুলি মেরেছি। অবাক হয়ে বললুম, কিন্তু ওইটা তো সত্যি ভূত বা পিশাচ এমন কিছু একটা, কারণ বক্সিবাবু ওর মরা দেহটাকে স্টাফ করে ফেলেছেন। বক্সির দুটো কুকুর ছিল, দেখতে একদম একই রকম। কোনো কারণে একটা কুকুর মারা করলে তাকে স্টাফ করে রেখেছিল, আর দ্বিতীয় কুকুরটা, যেটা মানুষের মাংস খাওয়া শিখিয়েছিল, চামড়া ছাড়িয়ে মাংসগুলো খেতে দিত। কিন্তু চামচিকেগুলো? কিছু চামচিকে মেরে বক্সিবাবু স্টাফ করে রেখেছিল বটে, তবে তোমার উপর হামলা যারা করেছিল ভূত নয়, জ্যান্ত চামচিকে। তাদেরও সব মানুষের মাংস খাওয়ানো শিখিয়েছিল। যাই হোক, তোমার মাংস খুবলে খেতে পারিনি, খাওয়ার জন্য লাফালাফি করছিল বটে। ওই পাগলা খুনিটাকে ধরিয়ে দিলেন আপনি পুলিশের হাতে? দিয়েছি, এতক্ষণে সে থানার লকআপে। এই বলে কর্নেল উঠে দাঁড়ালেন। টেবিল থেকে এক গ্লাস গরম দুধ এনে বললেন, খেয়ে নাও ডার্লিং, গায়ে জোর পাবে। কাল সকালে আবার গিয়ে ঝিলে ছিপ ফেলবে আশা করি। আমার ধারণা ওই ঝিলের মাছগুলো বেশ বড়ই, তোমাকে ধরতে হবে অবশ্যই।